আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবারও হাজির হয়ে গেলাম তোমাদের জন্য নতুন একটি ড্রামা নিয়ে, যেখানে বড়লোক দাম্ভিক একটি মেয়ে তার অহংকারের ঠেলায় নিজের জীবনের মানেই ভুলে যায়। তারপর তার বাবার জন্য সে একটি ইমোশনাল গরিব ছেলের সাথে জুড়ে যায়। তবে ছোটবেলা থেকেই তার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে তার বিয়ে ঠিক করা ছিল। এখন এ অহংকারী মেয়েটি তার জীবনের অহংকার থেকে বের হয়ে মানুষকে কি ভালোবাসতে পারবে তা জানার জন্য এখন আমাদেরকে মূল ভিডিও শুরু করতে হবে। গল্পের শুরুতেই আমাদেরকে একটি কবরস্থানের দৃশ্য দেখানো হয়, আর এই মেয়েটার নাম হচ্ছিল কিয়ান। এখানে মূলত কিয়ানের বাবারই ফিউনালের অনুষ্ঠান সম্পূর্ণ করা হচ্ছিল। যেহেতু কোম্পানির চেয়ারম্যান মারা গিয়েছে, তাই এখন কিয়ানের আঙ্কেল চেয়ারম্যানের পজিশন নিতে চাইছিল, কিন্তু কিয়ান ওনাকে স্পষ্ট করে জানিয়ে দেয় তার বাবার অবর্তমানে মিস্টার হং মানে কিয়ানের আঙ্কেলই যে চেয়ারম্যানের পজিশন নিতে পারবে এমন কোনো হুইল কখনোই তৈরি করা হয়নি। তাছাড়া কিয়ান থাকতে কোম্পানিতে অন্য কোনো চেয়ারম্যানের কোনো প্রয়োজনই নেই। কিয়ান তখন সব স্টাফকে অর্ডার করে অফিসে ফিরে যেতে এবং তাদের নিজেদের কাজ করতে। কিয়ানও তাদের সাথে ফিরে যেতে থাকে। অপর পাশ থেকে একটি ছেলে একই রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি ঘড়ি খুঁজে পায়, যেটা ছিল কিয়ানের বাবার। কিয়ান এ ঘড়িটি বাবার স্মৃতি হিসেবে নিজের কাছে রেখে দিয়েছিল। তো ছেলেটি কিয়ানকে ঘড়িটি ফেরত দিয়ে দেয়। তারপর আমাদেরকে কিয়ানের লাইফস্টাইল সম্পর্কে কিছু ধারণা দেওয়া হয়, যেমন সে খুবই টাইম মেনটেন করে চলাফেরা করে, অফিসের কাজ ছাড়া অন্য কোনো কিছু নিয়ে ভাবতেই পারে না। সেই সাথে কিয়ান এত বেশি স্ট্রিক্ট ছিল যে কোনো এমপ্লয়ি অফিসে আসতে সামান্য একটু লেট করলে তাকে কিয়ান জব থেকে বের করে দিত। কিয়ানের অ্যাসিস্ট্যান্ট হলো জুলি নামের এই মেয়েটি। ছোটবেলা থেকেই জুলি আর কিয়ান খুব ভালো বন্ধু ছিল। কিয়ানের পোশাক বাছাই করা থেকে শুরু করে যাবতীয় সব কাজের দিকে জুলিই লক্ষ্য রাখে। এদিকে আমাদেরকে গল্পের হিরো সানকে দেখানো হয়। সানের একটি অ্যানিমেল ফিউনাল শপ রয়েছে, অর্থাৎ সে মানুষের পোষা প্রাণীদের ফিউনারেল কাজ করে থাকে। আর এ হচ্ছে সানের বেস্ট ফ্রেন্ড লুফান, যে কিনা সবসময় সানের সাথে থাকতে পছন্দ করত। লুফান কি কাজ করে তা আমরা গল্পের একদম শেষ পর্যায়ে জানতে পারবো। আপাতত আমরা দেখি লেট হয়ে যাচ্ছে বলে লুফান সানকে বিদায় জানিয়ে তার কাজে বেরিয়ে পড়ে। অন্যদিকে আমরা দেখি কিয়ান তার অফিসে যাচ্ছিল। সে তার বাবার ওই ঘড়িটিকে হাতে নিয়ে দেখতে থাকে। একটি টানেলের মধ্য দিয়ে পার হওয়ার সময় কিয়ানের হঠাৎ করে কিছু একটা হয়ে যায়। তার চারিপাশটা যেন অন্ধকারে ছেয়ে যায়। চোখ খোলার পর কিয়ান নিজেকে একটি অজানা পরিবেশে আবিষ্কার করে। সে দেখতে পায় তার থেকে বেশ কিছুটা দূরে কয়েকজন যাত্রী বাসের জন্য ওয়েট করছে। একটি বাস সেখানে আসলে একজন বৃদ্ধ লোক সবাইকে বাসে উঠে পড়তে বলে। এসব দেখে কিয়ান বোঝার চেষ্টা করছিল এখন সে কোথায় আছে। বৃদ্ধ লোকটি কিয়ানকে উদ্দেশ্য করে বলে বাসটি তার শেষ যাত্রী অর্থাৎ কিয়ানের জন্য ওয়েট করছে। কিয়ান লোকটির কথার কোনো মানে বুঝতে না পেরে জিজ্ঞাসা করে সে এখন কোথায় রয়েছে। উত্তরে লোকটি জানায় সে এখন আফটার লাইফ বা মৃতদের দুনিয়াতে রয়েছে। কথাটা শুনে কিয়ান তো একদম ঝটকা খেয়ে যায়। সে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে সে অলরেডি মারা গিয়েছে। লোকটি বলে প্রথমে কোনো আত্মাই বিশ্বাস করতে পারে না যে সে মারা গিয়েছে, তবে ধীরে ধীরে সবকিছু বুঝতে পারে। কিয়ান রেগে গিয়ে বলে আপনি এসব কি উল্টাপাল্টা কথা বলছেন? শুধু শুধু এসব কিছু বলে আপনি আমার টাইম ওয়েস্ট করছেন। আপনি কি জানেন এই মুহূর্তে আমি মিটিং অ্যাটেন্ড না করতে পারলে কোম্পানির কত বড় লোকসান হয়ে যেতে পারে? তখন লোকটি তো
কিয়ানকে রীতিমতো জোর করতে থাকে বাসে ওঠার জন্য। তবে কিয়ানও কম না, সে লোকটিকে টাকার অফার করে তাকে ছেড়ে দেওয়ার জন্য। লোকটি তাকে আবারও জোর করতে থাকে বাসে ওঠার জন্য। কিয়ান তখন লোকটির কাছ থেকে সজোরে হাত ছাড়িয়ে নেয়। হাতাহাতির সময়ে সেখানে থাকা ঘন্টার দড়িতে টান লাগায় সেটি বেজে ওঠে, যা বাস ছাড়ার সময়কে ইঙ্গিত করত। এখন যেহেতু কিয়ানকে ছাড়াই বাসটি চলে গিয়েছিল, তাই লোকটি কিয়ানকে আবারও পৃথিবীতে ফিরে যাওয়ার সুযোগ দেয়, তবে একটি শর্ত দিয়ে দেয়। সেটা হলো কিয়ানের হাতে যে ঘড়িটি ছিল সে ঘড়িতে কাউন্টডাউন শুরু হয়ে যায় এবং ঠিক 30 দিন শেষ হলে কিয়ানকে আবারও আফটার লাইফে মানে মৃতদের দুনিয়ায় ফিরে আসতে হবে। অনেক চেষ্টার পরও কিছুতেই কিয়ান হাত থেকে ঘড়িটি খুলতে পারছিল না। ঘড়িটি বন্ধ করাও সম্ভব হচ্ছিল না। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কিয়ান ছাড়া কেউ এই ঘড়িটি দেখতেও পারছিল না। তাই সবাই মনে করছিল কিয়ানের হয়তো মাথায় কোনো সমস্যা হয়েছে। কিয়ান যখন জুলিকে এই সব ঘটনা খুলে বলে, জুলি তখন তার কথা বিশ্বাস করে নেয়, যদিও সেও কিয়ানের হাতে কোনো ঘড়িই দেখতে পারছিল না। সব কাজ শেষে কিয়ান যখন বাড়ি ফিরে আসে তখন সে দেখে তার পোষা কচ্ছপটি কোনো নড়াচড়াই করছে না। দ্রুত তাকে ডক্টরের কাছে নেওয়া হলে ডক্টর জানায় কিয়ান অনেক লেট করে ফেলেছে, অর্থাৎ তার কচ্ছপটি অলরেডি মারা গিয়েছে। এটা শুনে কিয়ান তো প্রচন্ড কান্নায় ভেঙে পড়ে, কারণ সে সত্যি সত্যি কচ্ছপটিকে অনেক ভালোবাসতো। তারপর সানের শপের কাছে এসে কান্না করতে করতে কিয়ান সেখানেই ঘুমিয়ে পড়ে। সকালে তার ঘুম ভাঙে সানের ডাকে। এখানে একটি বিষয় লক্ষ্য করা যায়, এই শপের কাছে এসে কিয়ানের ঘড়িটি অটোমেটিকলি থেমে গিয়েছে। সে সানকে দিয়ে তার পোষা প্রাণীটির ফিউনারেল কাজ সম্পূর্ণ করে। এখানে আমরা জানতে পারি সানের একটা অদ্ভুত রোগ ছিল, সেটা হলো সে যখন দুঃখী থাকতো তখন সে হাসতো, আর যখন খুশি হতো তখন সে কান্না করত। আর সব থেকে খারাপ বিষয় হলো সে কোনোভাবেই নিজের ইমোশন কন্ট্রোল করতে পারতো না, অর্থাৎ খুব অল্পতেই সুখী এবং দুঃখী হয়ে যেত। আর এখন কিয়ানকে কচ্ছপের জন্য কান্না করতে দেখে সানের কাছে তো অনেক খারাপ লাগে, আর স্বভাবগতভাবেই সে তার জন্য কান্না করে ফেলে। কিন্তু যেহেতু সে কান্না করলে হেসে ফেলে, তাই এখানে সে হাসছিল, যা দেখে কিয়ান তো তার উপর প্রচন্ড বিরক্ত হয়ে রেগে যায়। ঝগড়া করতে গিয়ে এক পর্যায়ে কিয়ান পড়ে যেতে গেলে সান তাকে সামলে নেয়। তখনই লুফান এসে বলে সান তাকে সত্যি কথাই বলেছে, তার সত্যি এ অদ্ভুত একটি রোগ রয়েছে। কিয়ান লক্ষ্য করে হঠাৎ করে তার ঘড়িটি বন্ধ হয়ে গিয়েছে। কিয়ান সবাইকে হাত দেখিয়ে বলতে থাকে তার ঘড়িটি থেমে গিয়েছে। সান আর লুফান যেহেতু কোনো ঘড়ি দেখতে পারছিল না, তাই তাদের কাছে মনে হয় কচ্ছপের শোকে কিয়ানের মাথাটাই হয়তো খারাপ হয়ে গিয়েছে। তারপর জুলি এখানে আসে কিয়ানকে নেওয়ার জন্য, তো তাকে দেখে লুফান একদম ক্রাশ খেয়ে যায়। সে জুলির সাথে ফ্লার্ট করতে শুরু করে দেয়। তারপর জুলি কিয়ানকে নিয়ে চলে যায়। এবার অফিসে যাওয়ার পর কিয়ান দেখে তার ঘড়িটি তো আবারও চলতে শুরু করেছে। তার মনে পড়ে যখন সে সানের শপে ছিল তখন ঘড়িটি বন্ধ হয়ে গিয়েছিল, তাই ঘড়িটিকে থামাবার জন্য কিয়ান চলে যায় আবারও সানের শপে এবং দেখা যায় শপের কাছে আসতেই কিয়ানের ঘড়িটি আবারও বন্ধ হয়ে গিয়েছে। তো কিয়ান এবার ঠিক করে সে সানের শপটি কিনে নিবে, তবে সান শপটি কিছুতেই বিক্রি করতে চাইছিল না। কিয়ান অনেক টাকা অফার করার পরও সান রাজি হয় না, তবে কিয়ানও হাল ছেড়ে দেওয়ার পাত্রী ছিল না। সে অফিসের সব জিনিস নিয়ে চলে আসে সানের শপে এবং জোর করে এখানেই থাকতে শুরু করে। শপে কোনো কাস্টমার আসলে কিয়ানের লোকেরা তাদেরকে তাড়িয়ে দেয়। সবকিছুতে বিরক্ত হয়ে সান কিয়ানের সাথে কথা বলতে আসে। কিয়ান বলে সান যদি তাকে রেন্টে এখানে থাকতে দেয় তাহলে কিয়ান তার সাথে কোনো ঝামেলাই করবে না। আর এখন বাধ্য হয়ে সান কিয়ানকে একটি রুম দেয় ভাড়ায় থাকার জন্য। তবে কিয়ান তো ধীরে ধীরে সম্পূর্ণ বাড়িটি কবজা করতে শুরু করে দেয়। তারপর রাতের বেলা কিয়ান যখন বাড়িতে ক্লায়েন্টের সাথে মিটিং করছিল তখন সান সেখানে এসে সবাইকে ডিস্টার্ব করতে শুরু করে দেয়। ক্লায়েন্টেরা চলে গেলে দেখা যায় কিয়ান সানের উপর অনেক রেগেছিল এবং সে অনেক ড্রিঙ্কস করেছিল। সান কিয়ানকে জিজ্ঞাসা করে কি এমন কারণ আছে যার জন্য কিয়ান সবকিছু ছেড়ে তার বাড়িতে পড়ে রয়েছে। কিয়ান তখন বলে
যে করেই হোক কিয়ানকে তার হাতের ঘড়িটিকে থামাতে হবে। আর এই ঘড়িটি একমাত্র সানের সাপের কাছে আসলেই থেমে যাচ্ছে। নিজের জীবন বাঁচাতে হলে কিয়ানকে এখানেই থাকতে হবে। এতটুকু বলেই কিয়ান সানের বুকে ঘুমিয়ে পড়ে। কিন্তু সান তো কিয়ানের কথার কোনো মানেই বুঝতে পারছিল না। তারপর সে কিয়ানকে রুমে রেখে আসে। পরের সিনে দেখা যায় কিয়ানের জন্য সান আর তার বাবার একসঙ্গে ওঠা একটি ছবি নষ্ট হয়ে গিয়েছিল। কিয়ান সানকে বলে ক্ষতিপূরণ হিসেবে সে সানকে টাকা দিয়ে দিবে। এই কথাটা শুনে সান অনেক রেগে যায় আর বলে, তোমার কি মনে হয় সবকিছু কি টাকা দিয়ে কিনা সম্ভব? সানের কাছে তার বাবার শেষ স্মৃতি হিসেবে এই একটাই ছবি ছিল, যেটাও এখন নষ্ট হয়ে গিয়েছে। তাই রেগে গিয়ে সান কিয়ানের সাথে করা 30 দিনের এগ্রিমেন্ট করা পেপার ছিঁড়ে ফেলে এবং কিয়ানকে ঘর থেকে বের করে দেয়। অন্যদিকে দেখা যায় জুলিয়ান লুফান ডেটে এসেছিল। তারা যখনই কিছুটা কাছাকাছি আসতে যায় তখন জুলির ফোনটা বেজে ওঠে। কিয়ান জানায় সান তাকে ঘর থেকে বের করে দিয়েছে। জুলিয়ান লুফান তখন বাড়িতে এসে সানকে জিজ্ঞাসা করে কিয়ানকে সে কেন বাড়ি থেকে বের করে দিয়েছে। তাকে তো এখন কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কথাটা শুনে সান বের হয় কিয়ানকে খুঁজতে। সাথে জুলি এবং লুফানও ছিল। কিয়ান অনেক উঁচু একটি বিল্ডিং এর ছাদে দাঁড়িয়ে রয়েছে, যা দেখে সান তো ভয় পেয়ে যায় আর সাথে সাথে ছাদে চলে আসে কিয়ানকে বাঁচানোর জন্য। তবে কিয়ানকে এখান থেকে নামাতে গেলে কিয়ান তো সানের উপরই পড়ে যায় আর অনিচ্ছাকৃতভাবে তাদের মধ্যে একটা রোমান্টিক কিস হয়ে যায়। যাই হোক, এই আদর্শ আগের কিস শেষ করে সান এবার কিয়ানকে নিয়ে নিচে চলে আসে। এখানে লুফান সানকে বলতে থাকে, তোমার এভাবে কিয়ানকে বাড়ি থেকে বের করে দেওয়াটা মোটেও উচিত হয়নি। আর একটু হলেই তো সে সুইসাইড করে নিত। বাড়ি এসো। এইসব কারণে সানের অনেক খারাপ লাগছিল যে তার জন্যই একটি মেয়ে আজকে মরতে যাচ্ছিল। কিন্তু বস, ঘটনায় কিন্তু পুরাই উল্টো ছিল। কারণ জুলি যখন কিয়ানকে জিজ্ঞাসা করে সে এমনটা কেন করেছে, তখন কিয়ান বলে, পাগল নাকি তুমি? আমি কেন মরতে ছাদে উঠব? আমি তো ওই ছাদে উঠেছিলাম এটা দেখার জন্য যে ওই পুরো জায়গাটা একেবারে কিনতে পারি কিনা। এদিকে আমাদের ইমোশনাল বয় শান্ত ইমোশন হয়ে কিয়ানকে তার বাড়িতে থাকতে দেয়। এমনকি কিয়ানের রুমে পানি পড়ছে দেখে কিয়ানকে সে নিজের রুমে থাকতে বলে। তাছাড়া কিয়ান বাইরে গিয়ে তার পায়ে ব্যথা পেয়েছিল, সেটা দেখেও সান তার পায়ে অনেক যত্ন করে মেডিসিন লাগিয়ে দেয় এবং তাকে ওই সময় বকা দিয়ে বের করে দেওয়ার জন্য সরি বলে। আসলে শান্ত এসব কিছু করছিল এই ভেবে যে মেয়েটা তার জন্যই সুইসাইড করতে গিয়েছিল, কিন্তু আমরা তো জানি যে ঘটনা আসলে কি ঘটেছিল। যাই হোক, এবার রাতে ঘুমের ঘরে সান নিজের রুমে এসে আবারও ঘুমিয়ে পড়ে। এই সময় কিয়ান বাইরে ছিল, কারণ তার ঘড়িটি আবারও চলতে শুরু করেছিল। তাই সে ঘড়িটি থামানোর জন্য বাড়ির বিভিন্ন কোণায় ঘুরে বেড়াচ্ছিল। যখন সে রুমে আসে তখন দেখে ইয়ান এখানে ঘুমিয়ে রয়েছে আর তার ঘড়িটিও বন্ধ হয়ে গিয়েছে। কিয়ান এবার বুঝতে পারে কোনো এক অদ্ভুত কারণে এই ঘড়িটি সানের কাছে আসা মাত্রই থেমে যাচ্ছে। কিয়ান সানের কাছে এসে তাকে দেখতে থাকে। ঘুমের ঘরে সান তখন কিয়ানকে জড়িয়ে ধরে। কিয়ান অনেক চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারছিল না। ফলে এখানে সে তো একটা অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে যায় আর মাইনকে চিপায় পড়ে একসময় কিয়ানও তো এখানেই ঘুমিয়ে পড়ে। তারপর সকালে ঝুলি এসে তাদেরকে এভাবে একসাথে দেখে তো একদম ভূত দেখার মতো চমকে যায়। সে সাথে সানও চমকে গিয়ে ষাঁড়ের মতো চিৎকার করতে শুরু করে আর কিয়ানকে বলে, তুমি এখানে কি করছো? কিয়ান সানকে মনে করিয়ে দেয় সেই কিয়ানকে এই রুমে থাকতে দিয়েছিল আর রাতে ভুল করে সান এখানে চলে এসেছিল। এবার সান জুলিকে বোঝানোর চেষ্টা করে সে যা ভাবছে মোটো তাদের মধ্যে সেরকম কিছুই নেই। এদিকে কিয়ান জুলিকে জিজ্ঞাসা করে কি করলে ছেলেরা তার উপর ইমপ্রেস হবে। জুলির কাছে মনে হয় কিয়ান আর সান ডেট করছে, তাই কিয়ান সানকে ইমপ্রেস করার জন্য জুলির কাছে আইডিয়া চাচ্ছে। তারপর বাইরে টেবিলের কাছে এসে সান দেখে তার আর তার বাবার ছবিটি কিয়ান ঠিক করে দিয়েছে। এতে সে অনেক খুশি হয় এবং কিয়ানকে এসে ধন্যবাদ জানায়। সানের আজ কোথাও একটা যাওয়ার কথা ছিল। কিয়ান বলে সে তাকে পৌঁছে দিবে। তো দেখা যায় সান একটি মেয়ের সাথে দেখা করতে যায়। মেয়েটি ছিল বোবা। এখানে সানকে এই মেয়েটির সাথে দেখে কিয়ান মনে মনে অনেক জেলাস ফিল করছিল আর জুলির টিপস অনুযায়ী
সানকে ইমপ্রেস করতে কিয়ান কিউট সাজার অভিনয় করতে থাকে। ওর এসব অঙ্গভঙ্গি দেখে সানের তো অনেক হাসি পেয়ে যায়। সান অবাক হয় এটা দেখে যে সে এখন হাসছে, মানে সে এখন তার ইমোশন কন্ট্রোল করতে পারছে। অর্থাৎ তার অদ্ভুত রূপ অনুযায়ী তার কিন্তু এখন হাসির জায়গায় কান্না করার কথা ছিল। তো যাই হোক, এবার কিয়ান সানকে নিয়ে একটি রেস্টুরেন্টে যায়। খাবার খাওয়ার পর সবার অবস্থা খারাপ হয়ে যায় আর তাদের কিছু একটা হয়ে যায়। লুফান আর জুলি কখনো পানির ভিতরে মাছ ধরার চেষ্টা করে, আবার কখনো গাছে ওঠার চেষ্টা করে। দুজন গার্ড তাদের দিকে আসতে থাকলে জুলিরা গার্ডদেরকে ডাইনোসর কল্পনা করে। অন্যদিকে এই ঠাডা পড়া রোদের মধ্যে সান আর কিয়ান এক জায়গায় বসে কল্পনা করে তারা এখন সমুদ্রের পাড়ে রয়েছে। এক সময় তাদের সেন্স ফিরলে রেস্টুরেন্টের ম্যানেজার তাদের কাছে ক্ষমা চেয়ে বলে ভুল করে খাবারে তারা এমন কোন উপাদান মিশিয়ে ফেলেছিল যেটার জন্য তাদের সবার নেশা হয়ে গিয়েছিল। এতক্ষণ ধরে তারা যা যা কর্মকাণ্ড করেছে তার একটি ভিডিও দেখানো হয়। এসব দেখে কিয়ান তো এই রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা করবে বলে হুমকি দেয়। যাই হোক, এবার তারা সবাই চলে যায় সানের আন্টির বাসায়। কিছু লোক সানের আন্টিকে জায়গা খালি করতে বলছিল, মূলত জায়গাটি ওই লোকেরই ছিল। সান লোকগুলোর কাছে রিকোয়েস্ট করে বলে তাদেরকে আরো কিছুদিন সময় দিতে, তারা সব পশু পাখি নিয়ে এখান থেকে চলে যাবে। তবে লোকটি সানের কোনো কথাই শুনতে চাইছিল না। এই সময় কিয়ান সানকে বলে সে তার আন্টির জন্য নতুন একটি জায়গা কিনে দিবে, তার বদলে সানকে একটি শর্ত মানতে হবে। আন্টির কথা ভেবে সান কিয়ানের শর্ত পূরণ করতে রাজি হয়। আর শর্তটা ছিল এখন থেকে 1 মাস পর্যন্ত সানকে কিয়ানের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকতে হবে। সানকে সবসময় কিয়ানের থেকে 2 মিটার দূরে থাকতে হবে এবং কিয়ান যেখানে যেখানে যাবে সানকেও সেখানে সেখানে যেতে হবে। সান তো এরকম অদ্ভুত শর্ত মানতে রাজি হয় না। কিয়ান তখন তাকে তার আন্টিকে সাহায্য করার কথা বলে ব্ল্যাকমেল করতে থাকে। এজন্য সানের রাজি না হয়ে আর কোনো উপায় থাকে না। তারপর সান কিয়ানকে বলে পৃথিবীতে এত মানুষ থাকতে তুমি কেন আমাকেই তোমার অ্যাসিস্ট্যান্ট বানাতে চাও? উত্তরে কিয়ান বলে কারণ তুমি স্পেশাল, আমার তো শুধু তোমাকেই প্রয়োজন। ওর কথা শুনে লুফান সানের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে থাকে। এজন্য সান লুফানের গলা চেপে ধরে আর তাকে হাসতে নিষেধ করে। তারপর কিয়ান সানকে তার বাড়িতে নিয়ে যায়। জুলির চক্করে পড়ে লুফান তার বন্ধুকে একা রেখে চলে যায়। রাতে ঘুমানোর জন্য কিয়ান সানকে তার রুমে আসতে বলে। সান তো কিছুতেই কিয়ানের রুমে ঘুমাতে আসতে চাইছিল না। কিয়ান তখন জোর করে সানকে ধরে নিয়ে আসে। সান দেখে রুমে আলাদা আলাদা বেডের ব্যবস্থা করা রয়েছে এবং মাঝ বরাবর পর্দা লাগানো রয়েছে। এইসব দেখে সান অবাক হলেও কিয়ান অনেকটাই চিন্তামুক্ত ছিল, কেননা তার ঘড়ি থেমে গিয়েছিল। পরের দিন থেকে সানের একজন পারফেক্ট অ্যাসিস্ট্যান্ট হওয়ার ট্রেনিং শুরু হয়ে যায়। কিয়ান প্রথমে সানকে একটি ভালো পোশাক দেয় পরার জন্য। তারপর জুলি তাকে কিয়ানের রুটিন বলতে শুরু করে, সে কয়টার সময় ঘুম থেকে উঠে, কি খাবার খায়, কোন ব্র্যান্ডের পোশাক পরে, এসব আর কি। ওই দিন কিয়ান সানকে সাথে করে অফিসে নিয়ে যায় এবং অফিসের বিভিন্ন কাজ করায়। বেচারা সানের এমন অবস্থা যে সেই কিয়ানের অর্ডার ছাড়া ওয়াশরুমও যেতে পারছিল না। এসব কিছুতে সান অনেক বিরক্ত হয়ে যায়। তাই রাতে কিয়ান ঘুমিয়ে পড়লে সান লুফানকে ফোন করে কিয়ানের বাড়িতে আসতে বলে। এদিকে লুফান তো এই সময় জুলির সাথে অনেক ব্যস্ত ছিল। সান তাকে ব্ল্যাকমেল করে বলে যদি তুমি এখন আমাকে সাহায্য করতে না আসো তাহলে আমি জুলিকে বলে দিব এর আগে তোমার কয়টা গার্লফ্রেন্ড ছিল, তখন কিন্তু মজা বুঝবে। লুফান তো এবার মাইঙ্গে চিপায় পড়ে, তাই সে জুলিকে মিথ্যা বলে চলে যায় কিয়ানের বাড়িতে সানকে সাহায্য করতে। আসলে সান কিয়ানের বাড়ি থেকে পালাতে চাইছিল, তবে বাড়ির সব জায়গায় কিয়ান তালা ঝুলিয়ে রেখেছিল। সান লুফানের সাহায্য নিয়ে ব্যালকনি দিয়ে নিচে নেমে পালিয়ে যায়। এদিকে কিয়ান স্বপ্নের মাধ্যমে আবারও আফটার লাইফে চলে যায়। কিয়ান ওই বৃদ্ধ লোকটিকে দেখে বলতে থাকে আমি আমার ঘড়িটি থামিয়ে নিয়েছি, তাহলে আমি আবার এখানে চলে আসলাম কি করে? লোকটি বলে তুমি ঘড়িটি সাময়িক সময়ের জন্য থামাতে পেরেছিলে, কিন্তু ভালো করে দেখো তা আবারও চলতে শুরু করেছে। তখনই কিয়ানের ঘুমটা ভেঙে যায় আর সে দেখে সত্যি সত্যি তার ঘড়ি আবারও চলতে শুরু করেছে। এবার সে সানকে খুঁজতে শুরু করে, কিন্তু বাড়ির কোথাও সে সানকে খুঁজে পায় না। তাই সে জুলিকে সাথে নিয়ে সানকে খুঁজতে বের হয়। বাড়ি থেকে কিছুটা দূরে তারা লুফানকে খুঁজে পায়।
জুলি তাকে বলে, তোমার না আর্জেন্ট কোন কাজে যাওয়ার কথা ছিল, তাহলে তুমি এখানে কি করছো? জুলি আর কিয়ান দুজনেই লুফানের উপর সন্দেহ হয়, তাই তারা দুজন লুফানকে বাড়িতে এনে চেয়ারে বেঁধে রাখে এবং মেয়েদের ড্রেস পরিয়ে মেয়েদের মতো করে সাজিয়ে দেয় এবং একটি ভিডিও বানিয়ে সানকে সেন্ড করে দেয়। সান তখন তার বন্ধুকে বাঁচাতে আবারও কিয়ানের বাড়িতে ফিরে আসতে হয়। কি একটা অবস্থা ভাবুন। যাই হোক, কিয়ান এবার সানের ফোনে একটি লোকেশন ট্র্যাকার অ্যাপ ইনস্টল করে দেয়, যাতে সে এখন থেকে খুব সহজেই সানের লোকেশন জানতে পারে। সান কিয়ানকে বলে সে এখন থেকে কিয়ানের অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকবে আর পালিয়ে যাবে না। তখন কিয়ান বলে তাদের এগ্রিমেন্টটা মাত্র 1 মাসের জন্য, সময় শেষ হলে কিয়ান নিজেই সানকে তার বাড়িতে দিয়ে আসবে। পরের দিন কিয়ান তাড়াতাড়ি করে অফিসে যায়, কেননা তার আঙ্কেল একটি আর্জেন্ট মিটিং রেখেছিল। আঙ্কেল কিয়ানকে বলে, কোম্পানির টাকা তুমি নিজের পার্সোনাল কাজে ইউজ করছো, তুমি কি জানো এজন্য কোম্পানির কতটা লস হচ্ছে? মূলত কিয়ান এই টাকা দিয়ে সেদিন সানের আন্টির জন্য জায়গা কিনে দিয়েছিল। তো কিয়ানের আঙ্কেল জিজ্ঞাসা করে সে এতগুলো টাকা কোন কাজে ব্যবহার করছে। জুলি বিষয়টা সামলানোর জন্য বলে কিয়ান টাকাগুলো চ্যারিটির জন্য নিয়েছে। আঙ্কেল ওর কথা বিশ্বাস করে না, তিনি কিয়ানকে আপাতত কোম্পানিতে আসতে নিষেধ করে। বাড়ি ফিরে কিয়ান কারোর সাথে কোনো কথা না বলে নিজেকে রুমে বন্দি করে রাখে। এই সময় কিয়ানের তার বাবার কথা মনে পড়ছিল। কিয়ানের মাথায় তখন আইডিয়া আসে, সে সবাইকে নিয়ে সানের বাড়িতে চলে যায় আর বলে আমরা সবাইকে বলবো টাকাগুলো এই বাড়িতে ইনভেস্ট করা হয়েছে নতুন একটি প্রজেক্ট তৈরি করার জন্য। নতুন প্রজেক্ট তৈরিতে কিয়ান এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে সে রেস্ট নেওয়ারও টাইম পাচ্ছিল না। কিয়ান তো জুলি, সান এবং লুফানকে দিয়েও প্রজেক্টের বিভিন্ন কাজ করাতে থাকে। কিয়ানের জন্য তারাও ঠিকমতো ঘুমাতে পারছিল না। কিয়ানের আঙ্কেলের কারণে সে কোম্পানি থেকে আর কোনো টাকা প্রজেক্টের উপর ইনভেস্ট করতে পারছিল না। পাশাপাশি ছোট ছোট প্রজেক্ট হওয়ার কোনো ইনভেস্টররাও এই প্রজেক্টের উপর টাকা ইনভেস্ট করতে রাজি হচ্ছিল না। এবার কিয়ান সবাইকে নিয়ে কোথাও একটা যেতে থাকে। তাকে এত জোরে গাড়ি চালাতে সবাই নিষেধ করে, কিন্তু কিয়ান কারোর কথাই শুনছিল না আর তারা বারবার অ্যাক্সিডেন্ট হওয়ার হাত থেকে বেঁচে যায়। তারপর এক জায়গায় এসে কিয়ান গাড়ি থামিয়ে সবাইকে তার নতুন আইডিয়া সম্পর্কে বলতে থাকে। তবে জুলি রেগে গিয়ে বলে, তুমি পড়ে আছো তোমার আইডিয়া নিয়ে, আর এদিকে যে আমরা 3 জন তোমার জন্য মরতে বসেছিলাম সেদিকে কি তোমার কোনো খেয়াল আছে? তোমার জন্য আমরা খাওয়া দাওয়া ঘুম ছেড়ে সব সময় তোমার পিছনে ছুটছি আর তুমি শুধু নিজের ব্যাপারেই ভেবে চলেছ। তুমি অনেক সেলফিশ হয়ে গিয়েছো। এখানে তো কিয়ানের সাথে জুলির ছোটখাটো একটা ঝগড়া হয়ে যায়। তখন লুফান চলে যায় জুলিকে সামলাতে। এদিকে কিয়ানের সাথে থেকে যায় সান। পরের সিনে দেখা যায় কেউ একজন কিয়ানকে ফোন করে বলে আমরা আপনার প্রজেক্টে টাকা ইনভেস্ট করতে রাজি আছি। লোকটি একটি লোকেশন দিয়ে কিয়ানকে সেখানে আসতে বলে। কিয়ান আসলে লোকটি বলে, তুমি কি আমাকে চিনতে পেরেছ? আসলে এই লোকটি কিয়ানের অফিসের একজন স্টাফ ছিল। অফিসে দেরিতে আসার কারণে কিয়ান তাকে জব থেকে বের করে দিয়েছিল। এখন লোকটি কিয়ানের উপর প্রতিশোধ নিতে চাইছিল, যা দেখে কিয়ান তোর সাথে সাথে পালানোর চেষ্টা করে। তবে লোকটি তার গাড়িটাকে আগেই নষ্ট করে দিয়েছিল। অন্যদিকে সানরা সবাই একটি চ্যারিটিতে কিছু টাকা দেয় এবং টাকা দেওয়ার একটা সার্টিফিকেট বানিয়ে নেয়। তারপর সান বাড়িতে এসে কিয়ানকে যখন কোথাও খুঁজে পাচ্ছিল না, তখন সে কিয়ানের ফোনে লোকেশন ট্র্যাক করে এবং কিয়ানকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। সব ঘটনা জানার পর সবাই কিয়ানকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে। জুলি কিয়ানকে সরি বলে তার সাথে না থাকার জন্য। কিয়ানের সাথে যদি আজ সে থাকতো তাহলে হয়তো কিয়ান আজ এত বড় একটা বিপদে পড়তো না। কিয়ানও তখন জুলিকে সরি বলে আগের দিন তার সাথে এরকম খারাপ আচরণ করার জন্য। ফলে এখানে তাদের দুজনের মধ্যে সবকিছু আবারও আগের মতো ঠিক হয়ে যায় এবং তারা আবারও বন্ধু হয়ে যায়, যা দেখে সান আর লুফানও খুশি হয়। পরের দিন সকালবেলা কিয়ান দেখে তার ঘড়িটা হঠাৎ করে আবারও চলতে শুরু করেছে। সে দেখে সান তো তার পাশের বেডেই ঘুমিয়ে রয়েছে। যখন সে সানের মাথায় হাত রাখে তখন দেখে সানের প্রচন্ড জ্বর এসেছে। অর্থাৎ সান যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে কিয়ানের ঘড়িটা চলতে শুরু করবে।
কিয়ানের এখন একটাই লক্ষ্য ছিল, সানকে দ্রুত সুস্থ করা। এজন্য সে সানের অনেক টেক কেয়ার করতে থাকে, সবসময় মেডিসিন খাওয়ানো থেকে শুরু করে সবকিছু করে। এমনকি কিয়ান তো নিজের হাতে সানের জন্য রান্নাও করে, যা দেখে জুলি ভীষণ অবাক হয়ে যায়। কারণ আজ পর্যন্ত কিয়ান কখনো রান্নাঘরেই যায়নি, রান্না করা তো অনেক দূরের কথা, আর সে কিনা আজকে সানের জন্য রান্না করছে। এসব কিছু দেখে জুলি লুফানকে বলতে থাকে কিয়ান নিশ্চয়ই সানের প্রেমে পড়েছে। তারপর তারা তো তাদের দুজনকে একসাথে সময় কাটাতে বলে এখান থেকে চলে যায়। তবে যাওয়ার আগে জুলিয়ান লুফান নিজেদের বন্ধুদেরকে বুঝিয়ে যায় সান আর কিয়ান একে অপরের প্রেমে পড়েছে। তো পরের সিনে দেখা যায় আজ হলিডে থাকায় সান আর কিয়ান একসাথে ঘুরতে বের হয়েছে। অন্যদিকে জুলিয়ান লুফানও ঘুরতে বের হয়েছিল। এখানে জুলিকে সারপ্রাইজ দেওয়ার জন্য লুফান একটি জায়গায় সবকিছু খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে রেখেছিল। জুলি সেখানে আসলে লুফান তাকে প্রপোজাল করে, আর জুলিও তার প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নেয়। আশেপাশের লোকজন তাদেরকে অনেক এপ্রিসিয়েট করে। এদিকে সান আর কিয়াও এখন বন্ধুর মতো একসাথে থাকে, যদিও তারা কাপল নয়, তবে ওদেরকে একসাথে দেখে সবাই কাপলই ভাবে। এমনকি এরপর থেকে তারা দুজন একজন আরেকজনের এত বেশি টেক কেয়ার করে, যা দেখে লুফান আর জুলিও টাসকি খেয়ে যায়। কারণ তারা কাপল হওয়ার পরও একজন আরেকজনের এত টেক কেয়ার করছিল না। যাই হোক, পরের দিন সান আর কিয়ান সুপার শপে যায় কেনাকাটা করার জন্য। এখানেও তারা অনেক আনন্দের সাথেই কেনাকাটা করে। তারপর সুপার শপ থেকে ফিরে কিয়ান তার বাড়িতে জুনকে দেখতে পায়। জুনকে দেখে প্রথমে তো সে অনেক সারপ্রাইজড হয়, সেই সাথে অনেক বেশি খুশিও হয়। আসলে জুন ছিল কিয়ানের ছোটবেলার বন্ধু, এবং তাদের দুজনের পরিবারই তারা বড় হওয়ার পর তাদেরকে বিয়ে দেওয়ার কথা দিয়েছিল। এখন জুন কিয়ানকে জিজ্ঞাসা করে তার সাথে এই ছেলেটিকে। কিয়ান বলে সান হচ্ছে তার অ্যাসিস্ট্যান্ট। সেখানে তখন জুলিয়ার লুফানো আসে। জুলিও জুনকে দেখে প্রথমে অবাক হয়। জুলিও ছোটবেলা থেকেই তাদের ফ্রেন্ড। জুলিয়ার কিয়ান তো জুনকে পেয়ে তার সাথে গল্প করতে শুরু করে দেয়। অন্যদিকে কিয়ান আর জুলিকে ছেলেটির সাথে দেখে সান আর লুফান দুজনেই জেলাস ফিল করছিল। যাই হোক, এদিকে জুন কিয়ানকে একটি পার্টিতে যাওয়ার জন্য ইনভাইট করলে কিয়ান সানকেও সাথে করে নিয়ে যেতে চায়। জুন বলে সব জায়গাতে অ্যাসিস্ট্যান্টকে নিয়ে যাওয়ার কি প্রয়োজন, তবে কিয়ান তো সানকে ছাড়া কোথাও যেতে রাজি হয় না। তাই জুন সানকেও তাদের সাথে আসতে বলে। পার্টিতে যাওয়ার পর একটা সময় জুন অ্যানাউন্স করে কিয়ান তার ফিয়ন্সে, এবং সে দেশে এসেছে কিয়ানকে সাথে করে নিয়ে যেতে। জুন যে এরকম কিছু বলবে কিয়ান তা নিজেও জানতো না। অন্যদিকে কথাটা শোনার পর সানের প্রচন্ড মন খারাপ হয়ে যায়, কারণ সে এতদিনে কিয়ানকে পছন্দ করতে শুরু করেছিল। এই কারণে সান এবার পার্টি ছেড়ে চলে যায়। কিয়ান জুনকে বলে সে সবার সামনে এসব কথা কেন বলেছে, সে মোটেও তার ফিয়ন্সে নয়। কিয়ান তাকে শুধুমাত্র একজন বন্ধুর চোখে দেখে। তারপর কিয়ান সানকে সমুদ্রের পাড়ে খুঁজে পায়। সে সানকে বলতে থাকে সে জানতো না জুন পার্টিতে এমন কিছু করে বসবে। সান কিয়ানকে আর কোনো কথা বলতে না দিয়ে তাকে জড়িয়ে ধরে। কিয়ানও চুপ করে দাঁড়িয়ে থাকে। পরের দিন জুনের দাদিমা কিয়ানকে তাদের বাড়িতে ইনভাইট করে। জুন কিয়ানকে নিতে আসলে দেখে সানও তাদের সাথে যাবে। জুন তো সানকে দেখে মোটেও খুশি ছিল না, কিন্তু কি আর করার, সে কিছু বলতেও পারছিল না। এবার জুনদের বাড়ি যাওয়ার পর জুনের দাদি সানকে দেখে মনে করে এটাই ওনার নাতি। আসলে জুনের দাদির স্মৃতি ভুলে যাওয়ার রোগ ছিল। সে তো কিয়ানকে সানের গার্লফ্রেন্ড ভেবে নেয়। জুন তার দাদিকে অনেকবার বোঝানোর চেষ্টা করে সে হচ্ছে ওনার নাতি, তবে জুনের দাদি তো জুনকেই পাত্তা দিচ্ছিল না। যাই হোক, তারপর কিয়ানের বাড়ির দৃশ্য দেখানো হয়। জুন একজন ইন্টেরিয়র ডিজাইনারকে নিয়ে এসেছিল, যাতে বিদেশে যাওয়ার পর কিয়ানের পছন্দ মতো জুন তার ঘরের ডিজাইনটি করতে পারে। বেডরুমে যাওয়ার পর জুন দেখে এখানে 2টা বেড রয়েছে, এমনকি আলমারিতে ছেলেদের পোশাকও রয়েছে, যা দেখে জুন বুঝতে পারে সান কিয়ানের রুমেই থাকে। ব্যাপারটা জুনের একদমই পছন্দ হয় না। সে সানকে দেখে অনেক কথা শোনায়। জুন সানকে বলতে থাকে তোমার তো কোনো যোগ্যতাই ছিল না কিয়ানের অ্যাসিস্ট্যান্ট হওয়ার। তুমি আসলে কিয়ানকে ফাঁসিয়ে
তার সম্পত্তি দখল করতে চাইছো। জুন সানকে আরো আজে বাজে অনেক কথা বলে অপমান করতে থাকে এবং তাকে কিয়ানের থেকে দূরে থাকতে বলে। সানের কাছে এবার মনে হয় সত্যিই তো তার কোনো যোগ্যতাই নেই কিয়ানের পাশে দাঁড়ানো। সে তার সব জিনিসপত্র গুছিয়ে বাড়ি থেকে চলে যায়। কিয়ান তাকে আটকানোর চেষ্টা করেও পারে না। সে জুনকে প্রশ্ন করে, তুমি সানকে কি বলেছ? উত্তরে জুন বলে, আমি ওকে তার জায়গাটা দেখিয়ে দিয়েছি। কিয়ান তখন জুনের উপর রেগে যায় এবং স্পষ্ট জানিয়ে দেয় সে তাকে ভালোবাসে না। এই বলে কিয়ান চলে যায় সানকে খোঁজার জন্য। তবে সে সানকে কোথাও খুঁজে পাচ্ছিল না। অন্যদিকে সান সে বোবা মেয়েটির সাথে দেখা করতে এসেছিল। সান তাকে বলে সে কিয়ানকে ভালোবাসে, তবে কিয়ান হয়তো তার বেস্ট ফ্রেন্ড জুনকেই ভালোবাসে। মেয়েটি সানকে জিজ্ঞাসা করে সে কি একবারও তার মনের কথা কিয়ানকে জানিয়েছে, কিংবা কিয়ান নিজে কি একবারও বলেছে যে সে জুনকে পছন্দ করে। সান বলে না। মেয়েটি তখন ইশারায় আবারও বলে তার উচিত দেরি হয়ে যাওয়ার আগেই কিয়ানকে তার মনের কথাগুলো বলে দেওয়া। সান এবার ঠিক করে সে সাহস করে কিয়ানকে তার মনের কথাগুলো বলে দিবে। সে কিয়ানের উদ্দেশ্যে এয়ারপোর্টে যাওয়ার জন্য রওনা দেয়। তবে সে সেখানে শুধু জুনকেই দেখতে পায়। জুন সানকে বলে তুমি জিতে গিয়েছো, কিয়ান আমাকে নয় বরং তোমাকে ভালোবাসে, তুমি এখনই চলে যাও তার কাছে। তো ফাইনালি সান এবার কিয়ানের কাছে এসে তার মনের মধ্যে জমানো সব কথাগুলো বলে দেয় আর জানিয়ে দেয় সে তাকে কতটা ভালোবাসে। কিয়ান ও সানকে বলে সেও তাকে ভালোবাসে। এই বলে দুজন দুজনকে জড়িয়ে ধরে আর একটু রোমান্সের মধ্য দিয়ে রোমান্টিক টাইম কাটায়। যাই হোক, তারা তাদের মতো রোমান্স করুক আর আমরা গল্পে এগিয়ে যাই। এদিকে কিয়ান সানকে ডেট করছে এটা জানতে পেরে জুলিয়ার লুফানো তাদের জন্য অনেক বেশি খুশি হয়। অন্যদিকে কিয়ান আর সান একসাথে তাদের ছোট ছোট সুন্দর মুহূর্তগুলো পার করতে থাকে এবং তাদের সব উইশ পূরণ করতে থাকে। একদিন দেখা যায় কিছু চোর সানের আন্টির পোষা কুকুরগুলো চুরি করে নিয়ে যাচ্ছিল। সানদের সাথে তাদের অনেক ফাইট হয়। এক পর্যায়ে একজন লোক সানের বুকে ছুরি বসিয়ে দেয়, ফলে সে তো একদম লুটিয়ে পড়ে। এবার তাকে হসপিটালে নেওয়া হয়। সানের শরীর থেকে অনেক বেশি রক্ত বের হয়ে গিয়েছিল, তাই তাকে বাঁচানোর জন্য অনেক রক্তের প্রয়োজন ছিল। কিন্তু সানের ব্লাড গ্রুপ রিয়ার হওয়ার ফলে সহজে কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। সৌভাগ্যক্রমে কিয়ানের সাথে সানের ব্লাড গ্রুপ আবার ম্যাচ হয়ে যায়। তাই কিয়ান ডক্টরকে বলে যত রক্ত লাগে আমার শরীর থেকে নিয়ে যান, কিন্তু তবু সানকে বাঁচিয়ে তুলুন। কিয়ার শরীর থেকে অনেক রক্ত নেওয়ার ফলে সে তো দুর্বল হয়ে পড়ে। এই সময় দেখা যায় তার হাতের ঘড়িটা এবার সোজা চলতে শুরু করেছে, যেটা কিনা এতদিন উল্টা দিকে কাউন্টডাউন হতো। কিয়ান আরো একবার আফটার লাইফে চলে যায়। এখানে বৃদ্ধ লোকটি বলে তুমি কবে থেকে এত উদার মনের মানুষ হলে এবং কবে থেকে মানুষকে ভালোবাসতে শুরু করলে? কিয়ানের উদারতার জন্য বৃদ্ধ লোকটি তাকে আবারও আসল জীবনে ফিরে যাওয়ার জন্য একটি সুযোগ দেয়। তার হাত থেকে ঘড়িটিও এবার অদৃশ্য হয়ে যায়। তবে সানের সময় শেষ হয়ে গিয়েছিল। সে বাকি যাত্রীদের সাথে বাসে ওঠার জন্য প্রস্তুত হয়। কিয়ান সানকে কিছুতে এখানে একা ছেড়ে যেতে চাইছিল না। সান তাকে বুঝায় তার সময় শেষ এবং কিয়ানকে তাকে ছাড়াই এখান থেকে যেতে হবে আর নতুন করে বাঁচতে শিখতে হবে। কিয়ান সানের জন্য অনেক কান্না করে। সান কিয়ানকে ধাক্কা দিয়ে এখান থেকে পাঠিয়ে দেয়। তখনই চোখ খোলার পর কিয়ান দেখে সে একজন থেরাপিস্টের সামনে বসে আছে, যেটা ছিল লুফান, এবং পাশেই জুলি দাঁড়িয়েছিল। কিয়ান বুঝতে পারছিল না তার সাথে এসব কি হচ্ছে। লুফান তখন জানায় কিয়ানকে হিপনোটাইজ করা হয়েছিল। লুফান আরো বলে কিয়ানের বাবার মৃত্যুর কিছুদিন আগে উনি এসেছিলেন এখানে। তিনি সবসময় কিয়ানকে নিয়ে অনেক চিন্তা করতেন। কিয়ান সবসময় কাজ নিয়ে এতটাই ব্যস্ত থাকতো যে নর্মাল জীবন পরিচালনা করতে সে প্রায় ভুলে গিয়েছিল। কিয়ানের বাবা চাইছিল না কিয়ান তার মতো হোক। তিনি চাইছিলেন কিয়ান যেন কাজের পাশাপাশি সুন্দর একটি জীবন যাপন করে। এর কিছুদিন পর কিয়ানের বাবার মৃত্যুর পর লুফান একটি ঘড়ির মাধ্যমে কিয়ানকে হিপনোটাইজ করে। তার এই প্ল্যানে জুলিও সাহায্য করেছিল। সে সবসময় কিয়ানের আশেপাশে ঘড়িটি রেখে দিত। কিয়ান এবার সানের কথা জিজ্ঞাসা করে যে সে কি সত্যি বেঁচে আছে। লুফান বলে সান আসলে তারই বন্ধু, সেও বেঁচে আছে এবং কিয়ানকে হিপনোটাইজ করার কাজে সেও তাদেরকে সাহায্য করেছে।
হয়েছে। কিয়ানকে মূলত হিপনোটাইজ করে বোঝানোর চেষ্টা করা হয়েছে জীবন কতটা গুরুত্বপূর্ণ। যাক, সান যে সত্যি বেঁচে আছে এটা শুনে কিয়ান অনেক খুশি হয় এবং অ্যাড্রেস নিয়ে তার কাছে চলে যায়। এখানে কিয়ান সানকে জীবিত দেখে অনেক ইমোশনাল হয়ে যায়। আর বাস্তবেও এতদিনে সান সত্যি কিয়ানকে পছন্দ করতে শুরু করেছিল। এর মানে বাস্তবে হয়তো খুব শীঘ্রই তাদের মধ্যে লাভ স্টোরি শুরু হতে চলেছে। আর এরকম একটা কাহিনীর মধ্য দিয়ে এই ড্রামাটার এখানেই হ্যাপি এন্ডিং হয়ে যায়। তবে তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম যে যারা যারা চাও আমার ভিডিওতে তোমাদের নাম মেনশন করতে তাদের সবার নাম আমি এই ভিডিওতে নিব। তাই কথা অনুযায়ী যেই কিউটি আপুরা আমাকে কমেন্ট করেছ তাদের নাম এখনই আমি মেনশন করে দিচ্ছি। আরজুমা, খাদিজা, সানজিদা, মিম, শরীফা, সিনতিয়া, আফরিন, হেলমিনা, সাদিকা, শাবনুর, ইভা, জুমা, লামিয়া, জান্নাত, সুমাইয়া, কামিয়া, রিয়া, সাকিনা, ফারহানা, কবিতা, নাসিমা, নদী, ঝর্ণা, আয়ুষ, আকলিমা, প্রিয়া, মালিহা, ফাহিমা, মাইশা, শরীফা, আমু, তানহা, ফাতিহা, সোনিয়া। তো আমার কলিজার সব আপুরা এত সুন্দর করে কমেন্ট করে তোমাদের নামগুলো জানানোর জন্য অনেক বেশি ধন্যবাদ। আর হ্যাঁ, যাদের নাম এই ভিডিওতে মেনশন করা হয়নি তোমরা মন খারাপ করো না, তোমরা এই ভিডিওতে তোমাদের নাম মেনশন করে যেও যাতে আমি এর পরের ভিডিওতে তোমাদের নামগুলো নিতে পারি। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।